জয় হিন্দ। আমরা ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পড়ছিলাম পরিমাপ ও একক। তো আমরা আজকে ভরের পরিমাপটা দেখব, কিভাবে ভরের পরিমাপ করি। তো ভরের পরিমাপ আমরা যে যন্ত্রের সাহায্যে করব সেটা হচ্ছে তুলা যন্ত্র বলা হয়। কি বলবো? তুলা যন্ত্র, কি বলা হয়? কমন ব্যালেন্স। তুলা যন্ত্রের গঠন আমরা কেমন দেখব? দেখো, আমরা ওই সোনার দোকানে গেছি, সোনার দোকানে গিয়ে দেখেছি যে এই একটা কাঁচের বাক্সের মধ্যে একটা ওজন করার জন্য একটা যন্ত্র রাখে, যাকে আমরা বলছি তুলা যন্ত্র। তো সেই তুলা যন্ত্রটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তো সেটা যদি দেখি আমরা ভালোভাবে, কি দেখতে পাবো? দেখো, প্রথমত দেখতে পাই, দেখো এটা হচ্ছে একটা তুলা যন্ত্রের আমি মোটামুটি এঁকেছি, সাইন্টিফিক্যালি ঠিক, কিন্তু আর্টিস্টিকগত হবে অতটা ঠিক নয়। তো এই তুলা যন্ত্রের মধ্যে কি কি আছে দেখি আমরা। প্রথমত হচ্ছে এই যে অংশটাকে আমরা বলছি তুলা দণ্ড। কি বলবে কি আমরা? তুলা দণ্ড। এক নম্বর পেলাম হচ্ছে তুলা দণ্ড। দ্বিতীয়ত কি পাচ্ছি? দ্বিতীয়টা হচ্ছে স্তম্ভ। দণ্ড মানে তো লাঠি, স্তম্ভ মানে যে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে তুলা স্তম্ভ। কি বললাম? তুলা স্তম্ভ। দেখো, এই যে একটা অংশ আছে না, এর সাথে যুক্ত আছে, এটাকে আমরা বলছি সূচক। কি বলছি আমরা একে? সূচক। এই যে অংশটা আছে, এটাকে আমরা সূচক বলছি। আচ্ছা, এই দুটোকে আমরা বলছি তুলা পাত্র। কি পেলাম? সূচক পেলাম। তুলা পাত্র। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওলন দড়ি। কি নাম বললাম? ওলন দড়ি। ওলন দড়ি। 6 নম্বরে স্ক্রু। স্ক্রু, এই একটা স্ক্রু, এই একটা স্ক্রু। স্ক্রু। আর এটা হচ্ছে লেভেলিং স্ক্রু। এটা হচ্ছে লেভেলিং স্ক্রু। তাহলে গঠনে কি পেলাম? একটা তুলা দণ্ড পেয়েছি। এটা হচ্ছে তুলা দণ্ড, আমাদের এই দণ্ডটা তুলা দণ্ড। তুলা দণ্ডের সাথে আমাদের যুক্ত কার উপর রাখা আছে? তুলা স্তম্ভের উপরে, মানে স্তম্ভের উপরে দণ্ড রাখা আছে। এবার দণ্ডের সাথে দুটো স্ক্রুয়ের মাধ্যমে দুটো তুলা পাত্র লাগানো আছে, এদিকে একটা এদিকে একটা। আর এই স্তম্ভের মাঝে একটা সূচক, মানে একটা লাঠি, এরকম জাস্ট এরকম একটা সূচক আছে। এটাকে এরকম, এটা মুভ করলে, মানে এই যদি আমাদের তুলা পাত্র দুটি মুভ করে, এদিক ওদিক নড়াচড়া করে, তাহলে আমাদের সূচকটাও ঠিক এইভাবে এইভাবে নড়াচড়া করবে। ঠিক আছে? আর ওলন দড়ি আছে। ওলনটা আমরা চিনি, কিন্তু ওলন হচ্ছে রাজমিস্ত্রিরা, মানে ম্যাসন বা রাজমিস্ত্রি, দেখবে ওই যখন ইটকে এভাবে লাগায় না, তখন দেখবে সেই ওলন ব্যবহার করে থাকে। তো সেরকম এখানে একটা ওলন দড়ির মতো আছে। আর এই 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 লেভেলিং স্ক্রুয়ের মাধ্যমে আমরা এই বেসটাকে লেভেল করা হয়। ঠিক আছে? আনুভূমিক তলে আনা হয়। আর এই স্ক্রুয়ের মাধ্যমে, এই যে ওজন স্ক্রু, এটা ওজন স্ক্রু বলছি, ওজন স্ক্রুয়ের মাধ্যমে, ওজন স্ক্রুর মাধ্যমে এটা ব্যালেন্সটা ঠিক করা হয়। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের একটা তুলা যন্ত্রের গঠন। তো আজকে কি শিখলাম? না, ভরের পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তাকে আমরা বলবো তুলা যন্ত্র। তো এই তুলা যন্ত্র বলতে আমরা যে বাজারে যে তুলা যন্ত্রগুলো দেখি, আমি এখন যে তোমার ডিজিটাল যেগুলো বেরিয়ে গেছে সেগুলো নয়, কিন্তু যে তুলা যন্ত্রের সাহায্যে ওজন করা হয়, এবার হাতে ওজন করা হয়, বা যে তুলা যন্ত্রের সাহায্যে ওজন করা হয়, সেই সাধারণ তুলা যন্ত্র যেগুলো আছে, সেইগুলো হচ্ছে এই তুলা যন্ত্রেরই সরল রূপ। সেটা হচ্ছে আমাদের, যেগুলো আমরা বাজারে যে তুলা যন্ত্রগুলো দেখতে পাই, যেটা আমরা দাড়ি পাল্লা বলি, যেটা দাড়ি পাল্লা বলি না, দাড়ি পাল্লা যেটা বলি, সেই দাড়ি পাল্লা হচ্ছে এই সাধারণ তুলা, মানে এই তুলা যন্ত্রের সরল রূপ। এর সরল রূপ হচ্ছে দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা বলে যেটা চিনি, সেটা হচ্ছে এই সরল তুলা যন্ত্রের, মানে তুলা যন্ত্রের সরল রূপ। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে তুলা যন্ত্রের গঠন কি দেখেছিলাম? না, একটা স্তম্ভ, স্তম্ভ, একটা স্তম্ভ, স্তম্ভের উপরে তুলাদণ্ড, তুলাদণ্ডের সঙ্গে যুক্ত আছে সূচক, সূচক। আর এখানে স্কেল আছে, এখানে জিরো রাখা আছে, জিরো লেখা আছে স্কেলে, মাঝখানে জিরোর এখানে যে যদি পয়েন্ট হয়, তাহলে এটা ব্যালেন্সে আছে। এরপরে কি হয়? প্রথমে কার্যপ্রণালী বলি। প্রথমত হচ্ছে
তাহলে আমি গঠনটা দেখতে পেলাম, গঠনে কি কি আছে সব পেয়ে গেলাম। এবারে কার্যপ্রণালী যখন বলবো কিভাবে কাজ করবে, মানে আমাদের এই তুলাযন্ত্র কিভাবে কাজ করে, কিভাবে কাজ করা হয়, তো শিখে নিই আমরা এটা। প্রথমত লেভেলিং স্ক্রুর সাহায্যে বোর্ডে তুলে লেভেল করে নিলাম, মানে এটাকে সব ঠিক আছে কিনা। তারপরে নড়িয়ে দেখলাম আমরা ঠিক মতো নড়াচড়া করে সোজা একদম সূর্যটা সোজা মানে সমান জায়গায় এলো কিনা। না এলে পরে আমরা স্ক্রুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই দিক বা এদিকে ঘুরিয়ে যদি আমরা এটা এদিকে সরাই, তখন আমরা এটাকে বাড়িয়ে বা কমিয়ে বা এটাকে বাড়িয়ে বা কমিয়ে আমরা এটাকে সূচকটাকে জিরোতে আনবো। জিরোতে আনলাম, তারপরে কি হবে না, আমরা কি করি সাধারণত দাঁড়িপাল্লা দেখি বাঁ দিকে বাটখারা রাখে, ডান দিকে কোনো বস্তু রেখে ওজন দেয়, তাই না? কিন্তু এখানে ঠিক উল্টোটা, বাঁ দিকে থাকবে বস্তু, এদিকে বস্তু, আর এদিকে থাকবে হচ্ছে মানে এদিকে বস্তু রেখেছিলাম, এদিকে হচ্ছে বাটখারা। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, হাটে অবশ্যই ওজন বাক্সটা রাখবো। ওজন বাক্স, ওজন বাক্স কি? ওজন বাক্স হচ্ছে বাটখারা রাখার যে বাক্সটা, যে বাক্সে বাটখারা গুলো রাখা হয় তাকে আমরা বলছি ওজন বাক্স। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে গঠনের মধ্যে পড়ে। একটু টপ করে লিখে নাও, মানে ওজন মানে তুলা যন্ত্রের গঠনের মধ্যে কি কি আছে এই জিনিসগুলো: তুলা দণ্ড, তুলা স্তম্ভ, সূচক, তুলা পাত্র, ওলনদড়ি, স্ক্রু ওজন, মানে এটা স্ক্রু ওজন, ওজনের জন্য, আর হচ্ছে লেভেলিং স্ক্রু, এইটা লেভেলিং স্ক্রু, আর ওজন বাক্স। এটা লিখে নি। তাহলে প্রথমে লেভেলিং স্ক্রু তুলে এটা অনুভূমিক তলে আনলাম, তারপরে সূচকটাকে জিরোর মধ্যে, জিরো ঘরের সঙ্গে ঠিক করলাম, নাহলে যে স্ক্রু ঘুরি ঠিক করে নিলাম, দিয়ে বাঁ দিকে বস্তু, বাঁ দিকের পাত্রে, আর ডান দিকের পাত্রে বাটখারা চাপিয়ে এর ওজনটা আমরা মেপে নিলাম। তাহলে একটা বস্তু রাখলাম, সেটা কত গ্রাম বা কত মিলিগ্রাম হবে সেটা আমরা এটাকে মেপে নিলাম। আমরা দেখেছি না, সোনার দোকানে গিয়ে দেখবে এই ধরনের তুলা যন্ত্র দেখতে পাওয়া যায়, তবে সেটা কিন্তু একটা বাক্সের মধ্যে থাকে, দেখবে এটা একটা বাক্সের মধ্যে, কাঁচের বাক্সের মধ্যে থাকে দেখবে। এবারে পরের পয়েন্ট হচ্ছে এই ওজন করার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা, কি কি সতর্কতা অবলম্বন করব যখন আমরা তুলা যন্ত্রে কোনো বস্তুর ওজন করব, তখন আমরা কি কি সতর্কতা অবলম্বন করব? 1 নাম্বার, এই যখন আমরা পার্ট নেব তখন যাতে হাওয়াতে কোনো ডিস্টার্ব না করে, যে কারণে আমরা একে কাঁচের বাক্সের মধ্যে রাখলে, মানে বাক্সের দরজাটা বন্ধ করে দেবো বা ঘরের দরজাটা বন্ধ করে দেবো, যাতে হাওয়াতে এই পাত্রের ওপর কোনো চাপ প্রয়োগ না করে বা পাত্রটাকে না দোলায়, সেটার দিকে আমরা খেয়াল রাখবো। দ্বিতীয় হচ্ছে, যখন আমরা ওজন বাক্স থেকে বাটখারাগুলোকে দেবো, যখন বাটখারাগুলো আমরা এখানে স্থাপন করব, তখন যেন বাটখারাগুলোকে আমরা মানে হাতে করে না দিই, কারণ হাতে ধুলো থাকে, নোংরা থাকে, সেগুলো তাহলে বাটখারার সঙ্গে লেগে যাবে। যে কারণে ওই ওজন বাক্সের মধ্যে একটা চিমটে থাকে, সেই চিমটে দিয়ে ধরে ধরে যেন আমরা বাটখারাগুলোকে ওর মধ্যে রাখি। বোঝা গেল এই দুটো? তাহলে এইগুলোতে সতর্কতা অবলম্বন করতে হবে। আরো কিছু জিনিস, যেমন তুলা যন্ত্রের একটা নির্দিষ্ট পরিমাণ ভর, এখানে কি আমরা 1 বস্তা ধান মাপবো? তার জন্য আলাদা আছে, মানে নির্দিষ্ট তুলা যন্ত্রে যতটা পরিমাণে ভর মাপতে পারে সেই পরিমাণ ভরটাই মাপা উচিত। তারপরে যেখানে সেখানে হাত দেওয়া উচিত নয়, কারণ এটা সূক্ষ্ম ওজন মাপামাপি করবো আমরা। একে আমরা বলছি তুলা যন্ত্রের ব্যবহারে সতর্কতা। এইগুলো সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। এরপর আমরা যে জিনিসটা পড়বো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা যে ওজন করি সেই ওজন বাক্স, যেটা মানে যে ওজন বাক্সের কথাটা বললাম না, সে ওজন বাক্স যদি দেখি আমরা, ওজন বাক্সের গঠন আমরা যদি দেখি, দেখবো ওজন বাক্সের একটা এরকম গঠন, যার মধ্যে নির্দিষ্ট খাপ আছে, এখানে তো চিমটেটা থাকে, আর এবং একটা কভারটা থাকছে, লিডটা মানে ঢাকনাটা, আর এখানে বিভিন্ন খাপে খাপে আমাদের বাটখারাগুলো রাখা থাকে। বুঝতে পেরেছ? এই বাটখারাগুলো কিভাবে থাকে? বাটখারাগুলো কিন্তু মানে যে কোনো বাটখারা থাকে না, কিরকম বাটখারা থাকে, এই বাটখারাগুলো একটা নির্দিষ্ট অনুপাতে থাকে, সেটা হচ্ছে, এটা আমরা একটা জেনে রাখবো, 5:2:2:1 এই অনুপাতে থাকে। এই অনুপাতে থাকে কিরকম আমরা দেখি, দেখো একটা যদি 50 গ্রাম
একটি থাকে, তার মানে এর মোট ওজন হচ্ছে 50 গ্রাম। আমি এই ক্যালকুলেশনটা এই জন্যই করছি, আমরা কত গ্রাম পর্যন্ত মাপতে পারি সেটা দেখছি আমরা। হ্যাঁ, 50 গ্রাম একটি, 20 গ্রাম কটা হবে, 5:2 বলেছি, মানে দুটি হবে, মানে 40 গ্রাম মাপতে পারবো। আচ্ছা, আর 1 মানে 1 গ্রাম একটি হবে, তাহলে এই 10 গ্রাম একটি হবে, তাহলে 10 গ্রাম। 5:2:1 অনুপাত গেল, এই গেল। আচ্ছা, এবার হচ্ছে 5 গ্রাম একটি সমান 5 গ্রাম, 2 গ্রাম দুটি সমান হচ্ছে 4 গ্রাম। আমি কেন করছি না, কত গ্রাম পর্যন্ত মাপা যায়, কিরকম থাকে তার কিভাবে মাপা যায় সেটা দেখানোর জন্য। 1 গ্রাম একটি সমান হচ্ছে 1 গ্রাম। এবার হচ্ছে মিলিগ্রামে যাই, 500 মিলিগ্রাম একটি হবে সমান 500 মিলিগ্রাম। 200 মিলিগ্রাম কটা হবে, বা দুটি হবে, কারণ 5:2:2 মানে 2 দুগুণে 400 mg। আর 100 মিলিগ্রাম কটা হবে, একটি হবে সমান হচ্ছে 100 মিলিগ্রাম। আর একটা থাকে হচ্ছে, এবার দেখো 50 মিলিগ্রাম থাকবে একটি সমান 50 মিলিগ্রাম। 20 মিলিগ্রাম কটা থাকবে, দুটো থাকবে নিশ্চয়ই, তাহলে 40 মিলিগ্রাম। আর 10 মিলিগ্রাম একটি থাকবে 10 মিলিগ্রাম। আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে 100 গ্রাম থাকে একটি, 100 গ্রামের বাটখারা থাকে একটি। এবার এটা এর বাইরে, সেটা হচ্ছে 100 গ্রাম, এটা হচ্ছে 100 গ্রাম মনে করো। তাহলে মোট কতটা মাপা যায় দেখো, mg 0 0 4 1 5 5 10 এর 0 হাতে রইলো 1, 5 1 6 4 10 1 11 1 হাতে রইলো 1, মানে 1 গ্রামে চলে এলো 2 4 6 আর 5 11, 1 হাতে রইলো 1, 2 4 6 আর 5 11 1 হাতে রইলো 1, 1 আর 1 2, 211 গ্রাম 10 মানে 1.0 মিলিগ্রাম। মানে বলতে পারি আমরা 211.10 গ্রাম এই মাপটা আমরা মাপতে পারবো সর্বাধিক। এই যে আমাদের যে তুলাযন্ত্র দেখালাম, ওই তুলাযন্ত্রে আমরা যে বাটখারা থাকে, সেই বাটখারা দিয়ে আমরা সর্বাধিক এই পরিমাণ মাপটা মাপতে পারবো। কত, 211.10 গ্রাম এই পর্যন্ত মাপতে পারবো। মানে 10 মিলিগ্রাম থেকে শুরু করে আমরা এই পর্যন্ত মাপতে পারবো। সবচেয়ে মিনিমাম হচ্ছে 10 মিলিগ্রাম, আর ম্যাক্সিমাম হচ্ছে আমাদের এই পর্যন্ত মাপতে পারবো। মানে সব বাটখারাগুলো দিলে আমরা এই পর্যন্ত মাপতে পারবো। এবার একটা প্রশ্ন আসে যে ওজন বাক্সে, ভেরি ইম্পর্টেন্ট এটা, ওজন বাক্সে বাটখারাগুলোর অনুপাত 5:2:2:1 অনুপাতে থাকে কেন? ওজন বাক্সে বাটখারাগুলি 5:2:2:1 অনুপাতে থাকে কেন? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। লিখে দেবে কেন এই অনুপাতে থাকে না। এই অনুপাতে থাকলে আমরা যে কোনো ওজন মাপতে পারবো। যেমন ধরো 15 গ্রাম, তাহলে আমরা 10 5 15 12 গ্রাম, তাহলে কি হবে, 2 গ্রামে দুটো, 10 আর 2 12, ঠিক আছে। 10 গ্রামে 1 নিলাম, 12 গ্রামে 13 গ্রাম, 10 2 1 13, ঠিক আছে। এই আমরা যে কোনো ওজন মাপতে পারবো, এই জন্য এই প্রশ্নটা আসে। কিন্তু আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ভালো তুলার অত্যাবশ্যকীয় গুণগুলি কি কি। ভালো তুলাযন্ত্রের আবশ্যকীয় গুণগুলি কি কি, এটা কিন্তু আসে পরীক্ষায়। কিরকম, 1 নাম্বার দেখো, সেটা হচ্ছে তুলাযন্ত্র সুবেদী হবে। স্যার সুবেদী জিনিসটা কি একটু জেনে নিই। সুবেদী জিনিসটা কি আমরা জেনে নিই। আমরা যখন দেখেছিলাম
যে তুলা যন্ত্রের মধ্যে যে মানে সামান্য যদি ভরের পার্থক্য থাকে, এইদিকে একটা তুলাপাত্র এদিকে একটা তুলাপাত্র, যদি সামান্য ভরের পার্থক্য থাকে তাহলে যেন তুলা যন্ত্র সেই পাঠটা দেয় আমাদেরকে, পাঠটা নির্দেশ করে, অর্থাৎ সূচক যেন সেটাকে আমাদের বুঝিয়ে দেয় যে এটা এদিকে হেলে আছে বা এদিকে হেলে আছে, মানে এদিকে বেশি বা এদিকে কম, মানে ওজনের যে পার্থক্যটা যেন খুব সহজেই বুঝিয়ে দেয়। তাহলে আমরা বলতে পারি তুলা যন্ত্রটা সুবেদী। সুবেদীটা হবে কি করে, যখন তুলা দণ্ড যেটা পেয়েছিলাম, তুলা দণ্ডটা যদি লম্বা করা যায়, হালকা করা যায়, যদি বেশি লম্বা হয় বা হালকা হয় তাহলে, বা যদি তোমার এই সূচককে লম্বা করা হয়, তুলা পাত্র দুটোকে হালকা করা হয়, এইভাবে কিন্তু তুলা যন্ত্রটাকে সুবেদী করা হয়। ঠিক আছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তুলা সুবেদী, তুলা নির্ভুল, মানে তুলা যন্ত্রটি নির্ভুল হবে। আর একটা পয়েন্ট হচ্ছে নির্ভুল। নির্ভুল মানে কি, অর্থাৎ যে দুদিকে তুলা পাত্র যেটা ছিল, ওই তুলা পাত্র যদি খালি থাকে বা তখন যেন ওই সূচকটা যেন জিরোতে স্থির থাকে, বা যদি তুলা যন্ত্রে যে মানে ভর মানে বস্তু চাপানো হলে এবং বাটখারা চাপানো হলে যেন পাঠটা নির্ভুল দেয়, সেটা দেখতে হবে। নির্ভুল, একেই আমরা বলছি তুলা যন্ত্রটি নির্ভুল। 3 নম্বর পয়েন্ট কি বলেছিলাম না বলিনি এখনো, তুলা যন্ত্র সুবেদী, তুলা যন্ত্র নির্ভুল, তুলা যন্ত্রটি দৃঢ় হবে। দৃঢ় মানে কি, এটা পরিষ্কার বুঝতে পারছি, দৃঢ় মানে কি প্রতিটি পার্ট যেন শক্তপোক্ত হয়, তাই তো, তাকে আমরা বলবো তুলা যন্ত্রটি দৃঢ় হবে। আর একটা পয়েন্ট বলে দিই লাস্ট, সেটা হচ্ছে তুলা যন্ত্রটি সুস্থিত হবে। এই কথাটা আমরা পরিচিত, বলে না এই তুই একটু সুস্থির হয়ে বসতে পারিস না, মানে সুস্থিত মানে কি, একবার যখন ওজন করা হচ্ছে, তুলা যন্ত্রটি যখন আমাদের একবার নাড়ানো হচ্ছে বা মুভ করা হচ্ছে, তারপরে যেন খুব সহজেই মানে খুব তাড়াতাড়ি যেন আবার স্থির অবস্থায় ফিরে আসে। এই জন্যই বলছি আমরা যেন তুলা যন্ত্রটি সুস্থিত হয়, দীর্ঘ সময় যেন দোলনটা না হয়, দোলনের কাল যেন দীর্ঘায়িত না হয়, যেন খুব শীঘ্রই সুস্থির হয় বা স্থির হয়, তখন তাকে আমরা বলবো তুলা যন্ত্রটি যেন স্থির হয়, মানে সুস্থিত। তাহলে আমরা শিখলাম ভালো তুলার আবশ্যকীয় গুণগুলি কি কি ভালো তুলা যন্ত্রের: তুলা সুবেদী, তুলা যন্ত্রটি নির্ভুল, তুলা যন্ত্রটি দৃঢ়, আর তুলা যন্ত্রটি সুস্থিত। তাহলে আজকে আমরা শিখলাম ভর পরিমাপ করার জন্য কি ব্যবহার করি আমরা, তুলা যন্ত্র। তুলা যন্ত্রের সরল রূপ হচ্ছে দাঁড়িপাল্লা, যেটা আমরা ব্যবহারিক মানে জাস্ট ব্যবহার করি আমরা। আর শিখলাম তুলা যন্ত্রের গঠন, কার্যপ্রণালী, সাবধানতা। ওখানে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ওজন বাক্সে বাটখারাগুলো 5:2:2:1 অনুপাতে থাকে কেন। ঠিক আছে। আর শিখলাম ভালো তুলার যে আবশ্যকীয় গুণ, সেগুলো কি কি, একটা হচ্ছে তুলা সুবেদী, তুলা নির্ভুল, তুলা সুস্থিত, তুলা দৃঢ়। ঠিক আছে, এইগুলোই করবে। আজকে এটুকুই থাক, সকলে ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ।